আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওর পাশে যে একটা ভিডিও ক্লিপস দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা মাত্র কিছুদিন আগের ঘটনা। সিলেটের জাফলং এর একটা অঞ্চলে আ কিছু বিএসএফ এর সদস্য সেখানে যে একটা খেলার মাঠ আছে, সেই খেলার মাঠে ঢুকে তারা সেখানে লাল পতাকা একটা যে চিহ্ন বা ফ্ল্যাগ, এই ফ্ল্যাগটা তারা বসানোর চেষ্টা করেছিল। কিন্তু সেখানকার যে স্থানীয় জনতা ছিল, সেই স্থানীয় জনতার প্রতিরোধের কারণে তারা সেখানে বিষয়টা সুবিধা করতে পারেনি। তো এই যে ঘটনাটা সেখানে ঘটেছে, এই ঘটনাটা কিন্তু আজকে নতুন ঘটেনি। তার আগেও এরকম কয়েকবার ঘটেছে। শুধুমাত্র তাই নয়, এমনও হয়েছে যে বিএসএফ এর সদস্যরা বাংলাদেশের সিভিলিয়ানদেরকে ধরে বিনা অপরাধে তাদের বর্ডারে নিয়ে যাচ্ছে। বর্ডারে নিয়ে যাওয়ার পর তাদেরকে খুন করে ওই বর্ডারের মধ্যে টাঙ্গিয়ে রাখে। তো স্বৈরাচার হাসিনা যখন ক্ষমতায় ছিল, তখন তো সে ভারতের দাবিদারি করতো, সে কি বিচার করবে, তাই তাদেরকে নিয়ে বলার মতো কিছু নেই। কিন্তু বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং বর্তমান যেই সেখানকার বর্ডার গার্ডে নিয়োজিত যে বিজিবি সদস্য এবং আর্মি, তারা কি আসলে সৈনিক নাকি হিজড়া, আমার এই জিনিসটা বুঝে আসে না। প্রত্যেকবার এই বিএসএফ এর সদস্যরা এই ধরনের দৃষ্টান্ততা দেখিয়ে যায়, আর সেখানে বিজিবির সদস্যরা নীরব ভূমিকা পালন করে। তাদের উপর কোনো ধরনের অ্যাকশন বা অ্যাগ্রেশন কিছু দেখাচ্ছে না। আপনি জাস্ট একটা জিনিস সূক্ষ্মভাবে চিন্তা করেন, আজকে যদি বাংলাদেশের কোনো সেনাবাহিনীর সদস্য ভুলক্রমে বা ইচ্ছাকৃতভাবে যদি তাদের সীমান্তে ঢুকে যেত, তাহলে তারা কি এরকম ভদ্রতা দেখাতো? অবশ্যই দেখাতো না। হয় তাকে গ্রেফতার করবে, নয়তোবা ওপেন ফায়ার করে তাকে সেখানে শেষ করে দিবে। ভারতের বিএসএফ এর সদস্য পাকিস্তানের বর্ডারে তারা সেখানে যায় না কেন? চায়নার বর্ডারে সেখানে ঢুকে না কেন? তারা তো এই ধরনের সাহস দেখাতে পারে না। তো বাংলাদেশের ক্ষেত্রে কেন এরকম সাহস দেখায়? তারা এই সাহসটা কই থেকে পায়? এর একমাত্র মূল কারণ যে আমরা তাদের প্রতি কোনো ধরনের অ্যাগ্রেশন দেখাচ্ছি না। আমরা সবসময় তাদের সাথে মানে ভদ্রতা দেখাই বা আন্তর্জাতিক আইন বা রুলস আছে, সেই রুলস অনুযায়ী তাদের সাথে নেগোশিয়েট করার চেষ্টা করি। ভাই, তাদের সাথে তো এত সুশীলতা দেখার দরকার নেই। তারা কি আমাদের সাথে আন্তর্জাতিক আইন মান্য করে মানে আমাদের সাথে সেভাবে সম্পর্ক বজায় রাখে? কই, তারা তো রাখে না। তারা বারবার মানে প্রতি বছর আন্তর্জাতিক আইন অমান্য করে। যে সময় আমাদের পানি দরকার, সেই সময় মানে পানি ছাড়ে না। আর যে সময় আমাদের পানি দরকার নেই, ঠিক ওই সময় তাদের বাদের সমস্ত পানি একসাথে আমাদের দিকে ছেড়ে আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চল একদম বন্যায় ভাসিয়ে দেয়। তো তারা আন্তর্জাতিক আইন মান্য করে না, তাহলে তাদের সাথে আমরা কি সব মানে আন্তর্জাতিক আইন মান্য করব? ইউনূস সরকার আসার পর থেকে এরকম কয়েকবার এই ধরনের ইনসিডেন্ট হয়েছিল, কিন্তু সেখানে ইউনূস সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া তারা এখনো পর্যন্ত দেখায়নি। কেন দেখাচ্ছে না? আপনি কিছু করতে পারেন বা না পারেন, অ্যাটলিস্ট বাংলাদেশে অবস্থানরত ভারতীয় যে হাই কমিশনার আছে, তাকে তো একটা চিঠি দিয়ে সতর্ক করে এইভাবে বলতে পারেন যে এই যে তোমাদের বিএসএফ এর সদস্য বারবার আমাদের সীমান্তের ভিতর ঢুকে মানে বিশৃঙ্খলা তৈরি করার যে চেষ্টা করছে, আমরা তোমাদেরকে স্পষ্টভাবে সতর্ক করে দিতে চাই। ফার্দার যদি তারা দ্বিতীয়বার এরকম আহ, মানে আমাদের সীমান্তের ভিতর ঢুকে এই ধরনের মানে অরাজকতা তৈরি করার যদি চেষ্টা করে, আমাদের বিজিবির সদস্যরা তোমাদের জওয়ানদের উপর যদি গুলি চালায়, তখন কিন্তু ভাই আমাদেরকে দোষ দিতে পারবে না। এরকম একটা ওয়ার্নিং তাদেরকে দিন। ওরা এরকম কোনো ভাগ ভাল্লুক না যে ওদের কাছে একদম বিজয় বিলের মতো থাকবেন। এরকম বিজয় বিলের মতো না থাকে, বাঘের মতো গর্জন দেখান ওদের সাথে, তাহলে দেখবেন ওরা এই আমাদের বর্ডারের ভিতর ঢুকে এই ধরনের আকাম উকাম করার সাহস জীবনও পাবে না। এবার অন্য একটা বিষয় নিয়ে কথা বলি। বাংলাদেশ বর্তমানে সামরিক শক্তির দিক থেকে সারা বিশ্বের মধ্যে 35তম কিং এ অবস্থান করছে, আর ভারত বর্তমানে আছে 4 নম্বর অবস্থানে। এখন প্রশ্ন হচ্ছে, সামরিক শক্তির দিক থেকে 35তম অবস্থানে থাকা বাংলাদেশ ভারতের সাথে মোকাবেলা করার জন্য প্র্যাকটিক্যাল গতভাবে বাংলাদেশ কতটুকু সামর্থ্য রাখে? এইসব বিষয় নিয়ে সরকারের উপরের মহল থেকে কেউ কিন্তু আলোচনা করে না। এটা নিয়ে আলোচনা করা খুবই জরুরি। বাংলাদেশের ভৌগোলিক নিরাপত্তার কথা যদি আপনি চিন্তা করতে চান, তাহলে বাংলাদেশের সামরিক শক্তিকে আরো বেশি ত্বরান্বিত করা ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। আপনি আমাদের পার্শ্ববর্তী ভারত এবং পাকিস্তানের দিকে তাকান, সেখানে আপনারা দেখবেন যে তারা তাদের যে জাতীয় বাজেট, সেই জাতীয় বাজেটের 2 থেকে 3% সামরিক খাতের জন্য এক্সট্রা বরাদ্দ রেখে দেয়। সেখানে বাংলাদেশ মাত্র 1% সামরিক খাতের জন্য বরাদ্দ রাখে। এটা আমি মনে করি বাংলাদেশের নিরাপত্তার জন্য বড় একটা হুমকি। আপনাকে অবশ্যই এই 1% থেকে মিনিমাম হলেও 2 থেকে 2.5% সামরিক খাতে অবশ্যই বরাদ্দ রাখতে হবে। ভারতের গদি মিডিয়া প্রতিদিন মানে যেভাবে আমাদের উপর আক্রমণমুখী হয়ে কথা বলে বা আমাদেরকে যেভাবে হুমকি দেয়, এটাকে যদি আপনি হালকাভাবে সবসময় নিয়ে নেন, তাহলে কিন্তু একদিন আমাদের উপর চড়ে বসবে। আজকে দেখেন, ভারত পাকিস্তানের উপর আক্রমণ করছে, কালকে যে আমাদের উপর চড়াও হবে না, তার কি গ্যারান্টি আছে? আজকে আমাদের পার্শ্ববর্তী ভারত পাকিস্তান, তারা একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। এটাও কিন্তু বাংলাদেশের জন্য বিরাট একটা হুমকি। বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে বাংলাদেশের যে বিমান বাহিনী, এই বিমান বাহিনীর অবস্থা এখনো পর্যন্ত নড়বড়ে। এই বাহিনীকে যতটুকু আধুনিকায়ন করার প্রয়োজন, তোমার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন এখনো পর্যন্ত সেইভাবে বাংলাদেশ আপগ্রেশন করতে পারেনি। সেই সাথে নৌবাহিনীকেও আরো আপগ্রেশন করতে হবে। যেখানে ভারতের 8টা সাবমেরিন আছে, সেখানে বাংলাদেশের মাত্র 2টা সাবমেরিন। আমরা যদি বাংলাদেশ এবং ভারতের সামরিক পার্থক্যের একটা চিত্র যদি দেখাই, তো সেখানে দেখবেন যে বাংলাদেশ সারা বিশ্বের সামরিক শক্তিতে 35 নম্বরে অবস্থান করছে, সেখানে ভারত 4 নম্বরে অবস্থান করছে।
বাংলাদেশের প্রায় 1,60,000-এর মতো সামরিক বাহিনী আছে, আর সেখানে ভারতের আছে প্রায় 14,50,000-এর মতো। ট্যাঙ্ক আছে বাংলাদেশের মাত্র 320টা, আর ভারতের আছে প্রায় 4,614। তারপর আর্মড ভেহিকল মানে যে সৈন্য আনা নেওয়ার কাজে এবং অস্ত্র আনা নেওয়ার কাজে যে ধরনের ভেহিকল লাগে সেগুলো আছে প্রায় 11,584-র মতো। আর ভারতের আছে 13,205-টার মতো। ফ্রিগেটস মানে নৌবাহিনীর যেই ছোট ছোট জাহাজ আছে সেই ধরনের ফ্রিগেটস আছে 7টা, আর ভারতের আছে 13টা। সাবমেরিন আছে 2টা, আর ভারতের আছে 19টা। আমি প্রথমে ভুল বলছিলাম যে 8টা আছে, তাদের আছে 19টা। আর টোটাল এয়ারক্রাফট মানে যেই যুদ্ধ বিমান সহ অন্যান্য যেই এয়ারক্রাফট আছে সেগুলো মিলিয়ে আছে বাংলাদেশের 214টা, আর ভারতের আছে 2,282টা। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, মানে বাংলাদেশের কতগুলো শূন্য আছে বা ভারতের কতগুলো শূন্য আছে, সেগুলো আপনি বাদ দেন। এই যে তাদের মধ্যে আর আমাদের মধ্যে যে কোন কোন দিকে মানে বিরাট আকারের পার্থক্য আছে সেটা জাস্ট একটু স্পেসিফিকলি দেখাই। যেমন ভারতের আছে প্রায় 4,000-এর উপরে ট্যাঙ্ক, আর বাংলাদেশের আছে মাত্র 320টা। আরেকটা জিনিস দেখেন, আর্মড ভেহিকল মোটামুটি কাছাকাছি, ঠিক আছে। এয়ারক্রাফট আছে বাংলাদেশের কাছে মাত্র 214টা, আর ভারতের আছে 2,282টা। তাও এই 2,282-টার মধ্যে তাদের যে রাফায়েল, তারপর রাশিয়ান অত্যাধুনিক যেই ধরনের যুদ্ধ বিমান বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে যে ধরনের যুদ্ধ বিমান রাখা প্রয়োজন তারা কিন্তু যথেষ্ট সেভাবে রেখেছে। সেখানে বাংলাদেশ মানে কি ধরনের যুদ্ধ বিমান রাখছে? বাংলাদেশের কাছে কি রাফেলের সাথে টেক্কা দেওয়ার মতো ওই ধরনের যুদ্ধ বিমান আছে? আচ্ছা, সেগুলো তো নাই বলতে গেলে। এই যে এই 214টার ভিতর যুদ্ধ বিমান কয়টা আছে সেটা একটু আমরা দেখি। এই যুদ্ধ বিমান 214-এর ভিতর বাংলাদেশের আছে মাত্র 80 থেকে 82টা। তাও সেসব যুদ্ধ বিমান বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কতটুকু আধুনিক সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। ইউনূস সরকার যখন ক্ষমতায় আসে তখন সেই সময় শুনেছিলাম যে রংপুর না কোন জায়গায় ভারতের বর্ডারের কাছে বিমান বাহিনীর জন্য আলাদা একটা ঘাঁটি বাংলাদেশ সরকার বানাতে যাচ্ছে। সেটার কোনো অগ্রগতি এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। তো এই ধরনের কার্যত উদ্যোগ এই মুহূর্তে মানে শুরু করা খুবই জরুরি। আপনি যদি এগুলো নিয়ে ডিলামি করেন, এই ডিলামি করার কারণে আমাদের পার্শ্ববর্তী যেই শত্রু রাষ্ট্র আছে তারা সেটার অ্যাডভান্টেজ নিয়ে আমাদের উপর মানে চড়াও হতে থাকবে। তো আপনি যতক্ষণ না পর্যন্ত সামরিক দিক থেকে শক্তিশালী না হবেন ততদিন পর্যন্ত এই আমাদের পার্শ্ববর্তী শত্রুর দেশগুলো মানে আমাদের উপর মানে বারবার হুমকি দিতে থাকবে। এই যে কিছুদিন আগে আরেকটা ঘটনা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। ভারত সরকার বাংলাদেশের জনপ্রিয় যেসব ইউটিউব চ্যানেল আছে যারা কিনা ভারতের বিরুদ্ধে সবসময় কথা বলে, ওই ধরনের 6টি স্পেসিফিক ইউটিউব চ্যানেলকে তাদের দেশে পুরোপুরিভাবে ব্যান করে দিয়েছে। তো সেটার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার কি করলো, ইউটিউবের কাছে ব্যাখ্যা জানতে চাইলো যে কি কারণে ভারত এই সেসব চ্যানেলগুলো বন্ধ করে দিয়েছে। আরে ভাই, আপনি মানে তাদের কাছে ব্যাখ্যা চাওয়ার কি আছে? কেন ব্যাখ্যা চাইবেন? এত ব্যাখ্যা চাওয়ার মতো তো কিছু নাই। ভারত আমাদের দেশের ইউটিউব চ্যানেলকে ব্যান করে দিয়েছে। আপনিও ভারতের যেসব স্যাটেলাইট টিভি চ্যানেল আছে বা অন্যান্য যেসব ইউটিউব চ্যানেল আছে সেগুলো একদম সম্পূর্ণভাবে ব্যান করে দেন, বাস শেষ। মানে আমাদের ইউটিউব চ্যানেল ভারতে না চললে আমাদের কি এমন বিরাট একটা লস হয়ে যাবে এটা তো আমি বুঝতে পারছি না। তো আমি মূলত এই এতক্ষণ ধরে এটাই বুঝাতে চেয়েছি, তাদের সাথে কোনো ধরনের মানে ব্যাখ্যা ট্যাখ্যা অন্য কিছুতে মানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তারা যদি ইট মারে আপনিও ফাটকেল মেরে সবকিছু সমান সমান করে দেন। তো সেই জন্য আমি ভিডিও শুরুতে যে কথা বলছি আমি আবারও সেই কথা পুনরাবৃত্তি করে বলতে চাই যে আপনারা ভারতের সাথে কোনো ধরনের ওই যে বিজেপি এর মতো নমনীয়তা দেখাবেন, তাদের সাথে উদারতা দেখাবেন, এইসব উদারতা নমনীয়তার ওই টাইম নাই। এখন যুগ পাল্টে গেছে। আমাদের যে প্রতিপক্ষ যে শত্রু দেশ আছে তাদের সাথেও মানে চোখে চোখ রেখে সমানভাবে কথা বলতে হবে। আপনি যদি এটা না করতে পারেন তাহলে তারা আমাদেরকে আরো দুর্বল মনে করবে। এটাই হচ্ছে আমার মূল বক্তব্য। সবাই ভালো থাকবেন।